জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের আলোচনায় গুরুত্ব পেল সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব। বিএনপি এর সঙ্গে একমত নয়, তবে প্রথম দিন বয়কটের পর বৈঠকে ফিরে কাউন্সিলের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেছে জামাতে ইসলামী। কোনো বিষয়ে ঐকমত্য না হলে গণভোটের পক্ষে দলটি, আর এনসিপি বলছে মৌলিক সংস্কারে ঐকমত্য না হলে জুলাই সনদে যাবে না তারা। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চললেও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীন, কার্যকর ও নিরপেক্ষ বিকাশের জন্য একটি কাউন্সিল গঠনের পক্ষে মত দেয় বেশিরভাগ রাজনৈতিক দল। তাদের যুক্তি, সরকার ও বিরোধীদের প্রতিনিধি নিয়ে গঠিত এরকম একটি কাউন্সিলের মাধ্যমে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, প্রতিরক্ষা বাহিনীর প্রধানগণের মতো সাংবিধানিক পদগুলোর নিয়োগ হলে প্রতিষ্ঠানগুলো আর দল দাসে পরিণত হবে না। এমনকি কোনো দলের স্বৈরাচার হওয়ারও পথ রুদ্ধ হবে। তবে এ বিষয়ে ভিন্ন মত বিএনপির। তাদের দাবি, এর মাধ্যমে সরকারের ক্ষমতা কমবে এবং এই কাউন্সিলেরও জবাবদিহিতার কোনো জায়গা নেই। যদিও ঐকমত্য কমিশনের সহসভাপতি বলছেন, বেশিরভাগ দল নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ায় এই কাউন্সিলের জবাবদিহিতার সংকট হবে না। এদিকে আজকের সভায় গণপরিষদ নির্বাচনের কথা বলেছে এনসিপি। তারা বলছে, মৌলিক সংস্কারগুলো সনদে না থাকলে জুলাই সনদে অংশ নেবে না তারা। আমরা বলেছি মৌলিক সংস্কার হলেই আমরা এই দলিলকে সমর্থন করব বা এই প্রক্রিয়ায় যাব, তখন আমরা আমাদের কনসিডারেশন করা লাগলে সেটা আমরা চিন্তা ভাবনা করব। কিন্তু যদি মৌলিক বিষয় ছাড়া অগুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য হয়, তাহলে সেটা আসলে আমাদের শাসন ব্যবস্থার, রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন হবে না, সেটাকে আমরা মৌলিক সংস্কার হিসেবে বিবেচনা করব না। তখন আমরা আমাদের সিদ্ধান্ত। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওইগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। লেট আমাদের জনগণই এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। আরেকটা কথা হচ্ছে, এই ফাংশনগুলো সেপারেট করে আরেকটা অর্গান সৃষ্টি করার মধ্য দিয়ে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি করা হবে। এবং সেটার যুক্তি হিসাবে অনেকে বলছেন, ওনারা যারা প্রস্তাব করেছেন তারা বলছেন যে অতীত অভিজ্ঞতায় বলে যে এগুলো প্রধান নির্বাহী কর্তৃক নিয়োগের ফলে রাষ্ট্রের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি হয়। যাদের নির্বাচন হলে বিপদ, তারা লন্ডনে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক পছন্দ করছেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে সরকারের সাথে দূরত্ব কমার ঘটনা বিরল ও ঐতিহাসিক। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, যারা আওয়ামী লীগ হয়ে জনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের দলে নেওয়া হবে না, তবে ভালোদের বাদ না দেওয়ারও কথা জানান তিনি। চাঁদাবাজি করে বিএনপি যেন আওয়ামী লীগ হয়ে না যায়, সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করেন মির্জা ফখরুল। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তত জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না, তখন গাড়িতে হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকে একটা বৈঠকে হাজির হয় না। নির্বাচন নিয়ে দেয়া প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে বলে আশা করেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। সকালে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি এখনও অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে, গণতন্ত্র পরিপূর্ণ হয়নি উল্লেখ করে নেতাকর্মীদের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান
রুহুল কবির রিজভী। চলমান ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় টাস্ক ফোর্স করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন তিনি। বিগত 15-16 বছর শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন, অনেক প্রলোভন দেখিয়ে কাজ যখন হয়নি তখন নির্যাতনের পথ নিয়ে তিনি এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু শেখ হাসিনার প্রত্যেকটা চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে, বাস্তবায়ন হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলছে এভার কেয়ার হাসপাতালে। বুধবার সন্ধ্যা 6:45 গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি। 8:45 হাসপাতালে পৌঁছালে তার শারীরিক পরীক্ষা শুরু হয়। এ সময় দলীয় প্রধানকে দেখতে বাসভবন থেকে হাসপাতাল পর্যন্ত নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। এ সময় তার পূর্ণ সুস্থতা কামনা করেন তারা। এর আগে গত 6 মে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নদীর পানি প্রবাহ নিরবিচ্ছিন্ন রেখে উন্নয়ন প্রকল্প হাতে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উন্নয়ন প্রকল্পে পানি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি একটি মাস্টার প্ল্যান তৈরিরও নির্দেশ দেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় টেকনাফ থেকে তেঁতুলিয়া সমন্বিত অর্থনৈতিক করিডোর উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এশীয় উন্নয়ন ব্যাংক, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো ইউয়ান জং ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের একটি দল প্রকল্পের বিস্তারিত রূপকল্প, কৌশল এবং বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, কোনোভাবেই পানি প্রবাহকে বাধাগ্রস্ত করা যাবে না। এছাড়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ওই এলাকার জনসংখ্যা পরিস্থিতি বিবেচনায় রাখার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শুধু সেতু নির্মাণ করলেই হবে না, এটি জনগণের জন্য বিপদ ডেকে আনছে কিনা সেটাও বিবেচনা করতে হবে। এ সময় আন্তর্জাতিক সংযোগকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, এই অঞ্চলে একটি ইনভেস্টমেন্ট হাব তৈরি করা হবে, যেখানে নেপাল, ভুটান সহ প্রতিবেশী দেশগুলোকে সংযুক্ত করবে। দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে গিয়ে যতটুকু সম্ভব জনভোগান্তি কমাতে এসএসএফকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসএসএফের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির ভাষণে তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, এসএসএফ অন্যান্য বাহিনীর তুলনায় ছোট, কিন্তু তাদের সংবেদনশীলতা অনেক বেশি। গত 5 আগস্ট 2024 তারিখে এই বাহিনীর কিছু যানবাহন ও সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছিল, যা অল্প সময়ের মধ্যেই কার্যক্ষম করা হয়েছে। পাশাপাশি এই বাহিনীর অভিযানিক কার্যক্রম আরও বেগবান ও কার্যকরী করার লক্ষ্যে অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামাদির ব্যবহার এবং দেশে বিদেশে উন্নত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রতিটি সদস্যের সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি, উন্নত মনোবলের সন্নিবেশে দিন দিন আরও উন্নতি সাধন করবে, এই আমার আশা। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। নির্বাচন কমিশনের দ্য ব্যালট প্রকল্পের জন্য ইউএনডিপি ও অস্ট্রেলিয়ান হাইকমিশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এই প্রকল্পের আকার $18.53 চুক্তি অনুযায়ী $2 মিলিয়ন দেবে অস্ট্রেলিয়া। নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও পরিচালনাগত সক্ষমতা বাড়াতে সহায়তা দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুজান রায়েল এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফন লিলার এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই প্রজেক্ট ডকুমেন্টটা, যেটা নাম দেওয়া হয়েছে ব্যালট, এই প্রজেক্টটা হচ্ছে টোটাল
অ্যামাউন্ট হচ্ছে 18.53 মিলিয়ন ইউএসডি। এখানে মূলত মোটা দাগে 16টা কম্পোনেন্ট আছে। 16টা কম্পোনেন্টের মধ্যে আমাদের ফান্ডিংয়ের ব্যাপারে যেটা ইস্যু ছিল, ইউএনডিপি আজকে অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে নিয়ে এসে ওনারা $2 মিলিয়ন কমিটমেন্টটা করেছেন। আমরা আশা করি যে এই প্রজেক্টের জন্য ফার্দার কমিটমেন্ট ডোনার্সদের থেকে পাওয়া যাবে। সমালোচনার মধ্যে বুধবারও নগর ভবনে এসে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজ তত্ত্বাবধানে মশক নিধন কার্যক্রমের ঘোষণা দিয়েছে ইশরাক হোসেন। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি সেবা বন্ধ করে দেওয়ার পয়তারা করছে বলেও দাবি করেন তিনি। মঙ্গলবার দুপুরে নগর ভবনে ঢাকা দক্ষিণের কর্মকর্তা মশক কর্মীদের সাথে বৈঠকের আগে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, জনগণের সামান্য দুর্ভোগ হলেই তার দায় কিভাবে চাপানো যায় সেই চেষ্টাই করে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এর আগে বৃষ্টি উপেক্ষা করে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সমর্থকরা। এ সময় ডেঙ্গু এবং কোভিড বাড়লেও মেয়র না থাকায় ঢাকা দক্ষিণের নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ, সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয়। আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, এই সেবাগুলো যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয়। ডেঙ্গুতে বাংলাদেশে বিশ্বের সর্বোচ্চ মৃত্যু হার লজ্জাজনক বলে মন্তব্য করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। বুধবার দুপুরে আইডিসিআর এর কনফারেন্স হলে ডেঙ্গু রোগের বাহকের কীট তাত্ত্বিক জরিপ নিয়ে এই সভায় তিনি কথা বলেন। ফেব্রুয়ারি মাসে চালানো জরিপ অনুযায়ী ঢাকার 2 সিটির 13টি ওয়ার্ড সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এছাড়া মার্চ মাসে দেশের 8 জেলায় জরিপ চালিয়ে জানা যায় সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বরগুনা, ঝিনাইদহ, মাগুরা, পিরোজপুর ও পটুয়াখালী। সুপেয় পানির অভাবে পানি ধরে রাখার প্রবণতা থেকে বরগুনায় ডেঙ্গু ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে আইডিসিআর। দুঃখজনক, বিশ্বের সবচেয়ে বেশি মর্টালিটি আমাদের দেশে। সো আমাদের এই বিষয়টা অত্যন্ত লজ্জাজনক হলেও আমরা যে খুব বেশি অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইমপ্লিমেন্টেশন, যেটার কারণে আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি ফলপ্রসূ এবং দৃশ্যমান হয়নি এখনো। করোনা সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। তবে প্রথম দিন খুব বেশি সাড়া মেলেনি। বুধবার সকাল থেকে সিটি কর্পোরেশনের মেমন জেনারেল হাসপাতালে চলে এই টিকা কার্যক্রম, যেখানে দেওয়া হয় ফাইজারের টিকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম আবারও শুরু করেছেন তারা। প্রথম ধাপে 60 ব্যক্তি, প্রসূতি, করোনা যুদ্ধে সম্মুখ সারিতে থাকা ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন। প্রাথমিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত হাসপাতালগুলোতে এই টিকা কার্যক্রম চলবে। যেহেতু ভাইরাস আর প্রকোপ শুরু হচ্ছে বা সব জায়গায় শুনতেছি, পত্রিকা মারফত জানতেছি, এই জন্য টিকা চিন্তা করলাম যে টিকা দিয়ে দিই। যাদের বয়স 18 বছর হয়ে গেছে তারা নিতে পারবে, আর যাদের অসুস্থতা বেশি, ডায়াবেটিস, হাঁপানি, তারাও নিতে পারবে, গর্ভবতী মারাও নিতে পারবে, আর 60 বছর ঊর্ধ্ব সবাই নিতে পারবে। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2012 সালের দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্র শিবিরের গোলাম মর্তুজা নিহিমকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা। পরে আয়নাঘরে নিয়ে 47 দিন আটকে রেখে সোহাইলের নির্দেশেই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গণঅভ্যুত্থান চলাকালে ড্রোন ব্যবহার করে এবং হেলিকপ্টারের মাধ্যমে গুলিবর্ষণ করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করা এবং তাদেরকে হত্যা করা। সেখানে ড্রোন ব্যবহারের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ,
উনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি, ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক 2 উপাচার্য সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানান দুদক মহাপরিচালক আখতার হোসেন। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পের নামে 4 কোটি টাকা আত্মসাৎ ছাড়াও ভবনের নকশা পরিবর্তন সহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব অভিযোগে সাবেক 2 উপাচার্য একেএম নুরুন নবী, নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে 49,000 কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের $300 মিলিয়ন পাচারের অভিযোগে গ্রিন সিটি আবাসন প্রকল্পের নথি চেয়ে গণপূর্তে চিঠি দিয়েছে দুদক। এ বিষয়ে দুদকের তদন্তকারী দল কাজ করছে বলে জানান দুদক মহাপরিচালক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্পে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব একেএম নুরুন নবী, জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ 5 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র ছাড়াও বিভিন্ন সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগে নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। বুধবার দুপুরে নগরের লাভ লেনে নির্বাচন কমিশন ভবনে অভিযানে যায় দুদকের একটি টিম। এ সময় অভিযানে নেতৃত্ব দেয় সংস্থাটির সহকারী পরিচালক ইমরান হোসেন। কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংশোধন ও এনআইডি সেবায় হয়রানির অভিযোগ ছিল। এছাড়া কর্মচারী ছাড়াও অফিসের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঘুষ লেনদেনের। অবৈধভাবে লেনদেন করা 5টি অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। তবে প্রাথমিকভাবে দুর্নীতি ও অনিয়মের সত্যতা পেলেও অভিযুক্তদের ব্যাপারে আরও তদন্ত প্রয়োজন বলে জানান দুদকের সহকারী পরিচালক। নাম সংশোধন, স্পেলিং সংশোধন বা জন্ম তারিখ সংশোধন, তো ওখানে ক্যাটাগরি সংশোধনের ক্ষেত্রে কিছু অভিযোগ ছিল যে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে না দিয়ে অন্য ক্যাটাগরিতে দিয়ে দিচ্ছে, নির্দিষ্ট টার্গেটেড মানে অনিয়মের মাধ্যমে দিয়ে সেখানে হয়তো নির্দিষ্ট কর্মকর্তা দিয়ে এগুলো সংশোধনের বিষয় ছিল বা এগুলো ঘুরানো হয়রানির বিষয় ছিল, তো সেগুলো আমরা যাচাই বাছাই করব। জেলখানা থেকে গড়ে ওঠা ডাকাত চক্রই মিরপুরে প্রকাশ্য মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর 22 লাখ টাকা লুট করে। এ ঘটনায় লুণ্ঠিত অর্থ, বিদেশি অস্ত্র ও গাড়িসহ 6 জনকে গ্রেফতার করেছে ডিবি। ছিনতাইয়ের যে মাইক্রোবাস ব্যবহার করেছিল সেই চালকের সূত্র ধরেই শনাক্ত হয় অপরাধী চক্র। এ সময় 3টি মোটরসাইকেল, পিস্তল, গলিসহ সাপাতি উদ্ধার করা হয়। চক্রটি জাল টাকার কারবারির সঙ্গে জড়িত বলে জানায় ডিবি। অভিযান পরিচালনা করে মাইক্রোবাসের চালক জাফর, বয়স 33, তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জাফর মাইক্রোবাসটি ডাকাতির কাজে ব্যবহার হয়েছে মর্মে আমাদের কাছে স্বীকার করে। ডিবি টিম তার দেওয়া তথ্য মতে গাজীপুর টঙ্গী এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে জব্দ করে। এছাড়া তথ্য প্রযুক্তির চূড়ান্ত বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত ডাকাত দলের মূল পরিকল্পনাকারী জলিল মোল্লা সহ অপরাপর ডাকাত সদস্য মোস্তাফিজ, পলাশ, দীপু, সোহাগ সহ মোট 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ভোক্তারা যেন সঠিক মূল্যে পণ্য পায়, জন্য বাণিজ্যিক উদারীকরণ সহ নানা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বুধবার কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত ভোক্তা অধিকার শক্তিশালীকরণ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, এখন সময় এসেছে এগুলোকে রক্ষা করার। এ সময়
প্রতিষ্ঠান ধ্বংসের সংস্কৃতি থেকে সংশ্লিষ্টদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়াও বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সবার প্রচেষ্টায় বাজারে স্বস্তি ফিরে এসেছে। এখন টাকার বিপরীতে ক্রয় ক্ষমতাকে ফিরিয়ে আনতে হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয় মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি বাজার সরবরাহ বাড়াতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিই, মার্কেট মনিটরিং এর যে কালেকটিভ এফোর্ট, এর বিনিময়ে যে স্বস্তিটা এসছে, বাট আমি নিজে বিশ্বাস করি যে সাফল্য কোনো গন্তব্য নয়, এটা একটি যাত্রা। সামগ্রিকভাবে যে ভোক্তার সন্তুষ্টি আদায় করা, উপযুক্ত মূল্যে তার সঠিক পণ্যটা পাওয়ার যে অধিকার, এটা সংরক্ষণে আপনাদের সাথে আমরা একাত্ম এবং সার্বঙ্গীনভাবে একাত্মভাবে কাজ করার অঙ্গীকার আমি পুনর্ব্যক্ত করছি। বিজ্ঞানের সাথে আমলা দাতা সবার সম্পর্ক থাকতে হবে, তা না হলে গবেষণা এগোবে না বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। আমি অত্যন্ত দুঃখজনকভাবে দেখছি বাংলাদেশে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, মানে গবেষণার ব্যাপারে যে খুব বেশি খরচ করে তা না, তারা চায় অফ দ্য শেলফ থেকে নিয়ে আসবেন, আপনি আবিষ্কার করবেন, আপনারা তারা কিনে নেবে। কিন্তু বিজ্ঞান আবিষ্কারের জন্য সায়েন্টিস্টদের যে প্রণোদনা দেওয়া, সাহায্য করা, এটা কিন্তু আমাদের দেশের শিল্প যারা ব্যবসায়ী আছেন তারা যে খুব করে মনে হয় না। নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বিকেলে শ্রম কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 5 জনের উপরে হলেই সেই দোকান রেজিস্ট্রি করতে হবে শ্রম আইন অনুযায়ী। শ্রম আইন অনুযায়ী যারা করবেন না তারা ব্যবসা করতে পারবে না, এটা আমরা ডেফিনেটলি সিটি কর্পোরেশনকে বলবো। শিশু শ্রম এখন যাদেরকে আমরা শিশু শ্রমের এই সংজ্ঞাতে আনি, তারপর 35 লাখ, আর অনেক আর ঝুঁকিপূর্ণ হতে 10 লক্ষ। ইটস বিগ, স্মল না, ইট ইজ ভেরি বিগ। এখান থেকে কিভাবে কমানো যায় এবং সংজ্ঞাটার মধ্যে কি হবে বড়। অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বাজেট গতানুগতিক, সংস্কার বিমুখ এবং সাম্য বিরোধী হয়েছে বলে জানিয়েছেন বিশিষ্টজনেরা। দুপুরে রাজধানীর লেকশোর হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আয়োজনে জাতীয় বাজেট 2025-26 অবহেলিতরা কি পেয়েছে শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন রাজনীতিক ও অর্থনীতিবিদরা। আলোচনায় রাজনীতিবিদরা বলেন, এই বাজেট অর্থনৈতিক রূপান্তরের জন্য যথেষ্ট নয়। এমনকি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আশার প্রতিফলন হয়নি বাজেটে। আলোচনায় উঠে আসে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ কর্তন, আয় ব্যয়ের কাঠামোর অনুপস্থিতি ও বাস্তবায়নের স্বচ্ছতার বিষয়েও। অর্থনীতিবিদরা জানান, বাজেটে কর ব্যবস্থার সংস্কার জরুরি ছিল। জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও বিনিয়োগের লক্ষ্য বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তারা। অর্থনৈতিক রূপান্তরের কোনো উদ্যোগ এই বাজেটের মধ্যে আমরা দেখতে পাইনি। সেই সাথে এখানে এই ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, যেই চাওয়াগুলো ছিল, সেই চাওয়াগুলোর প্রতিফলন আমরা দেখতে পাইনি। আমাদের প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা নতুন নতুন প্রোগ্রাম দেখব, কিভাবে আমাদের যারা ইউথ রয়েছেন ওনাদের জন্য কর্মসংস্থান তৈরি করব। রিফর্মের যে 6টা কমিশন নিয়ে কাজ করা হয়েছে, সেখানে খুব ভালো সংবাদ নাই, কারণ রাজনীতিবিদরা আমরা আসল জায়গায় একমত হইতে পারি নাই। একটা অগ্রাধিকারের জায়গায় পরিবর্তন হবে, বরাদ্দগুলো আরো বেশি স্বচ্ছতার সঙ্গে আসবে, অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলো পরিষ্কার হবে। এগুলো আমরা এই বাজেটের মধ্যে ছাঁচের কোনো পরিবর্তন হয়নি। সংস্কারের যে ধারণা চেতনা আমরা সামনে এনেছিলাম, এই সরকার নিজে আমাদের দিয়ে যে এই কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি, অনুরক্ত থাকে নাই, সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% ট্যাক্স আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেটওয়ার্ক।
বুধবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা আপিল বিভাগের এই সিদ্ধান্তের নিন্দা জানান। বলেন, এই রায় শিক্ষার ব্যয় বৃদ্ধি, আর্থিক সংকট ও শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। তাই অবিলম্বে আইন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কর প্রত্যাহার করতে হবে। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নির্ধারণে অভিন্ন নীতিমালা প্রণয়ন, অলাভজনক প্রতিষ্ঠান হয়েও মুনাফা অর্জনের বিষয়ে তদন্ত করা সহ 4 দফা দাবি জানান তারা। অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত 15% কর বাতিল করতে হবে। 2, শিক্ষার উপর কোনো কর আরোপ করা যাবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অলাভজনক প্রতিষ্ঠান কিভাবে মুনাফা করে তার তদন্ত করতে হবে। এই অবৈধ আইন বাজেয়াপ্ত করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন টিউশন ফি চালু করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান এবং উচ্চশিক্ষার শর্ত পূরণে ইউজিসি ও সরকারের কার্যকর ভূমিকা পালন করতে হবে। গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস জামিনে কারামুক্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন। এর আগে গেল 4 নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যা চেষ্টার ঘটনায় উত্তরা পূর্ব থানার এক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এরপর গেল 9 ডিসেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার মালিকানা দখলের অভিযোগে গুলশান থানার আরেক মামলায় কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখানো হয়। গেল 7 মে রাজধানীর গুলশান থানার ভ্যান চালক জব্বার আলী হাওলাদার হত্যা চেষ্টার মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় তিনি জামিন পেলে বুধবার কারামুক্ত হন তাপস। বৈষম্য বিরোধী আন্দোলনে জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে ফের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাইনুদ্দিন কাদির এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 16 মে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা সজল হত্যা মামলার 6 নম্বর আসামি সেলিনা হায়াত আইভি। এর আগে গত 9 মে সাবেক মেয়র আইভিকে পশ্চিম দেওভগয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। আইভির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি ও ফতুল্লা থানায় 1টি মামলা রয়েছে, যার মধ্যে 3টি হত্যা মামলা। বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর রাডার ইউনিট আকাশ প্রতিরক্ষা রাডার উদ্বোধন করা হয়েছে। বুধবার নবস্থাপিত GM403M আকাশ প্রতিরক্ষা রাডারের উদ্বোধন করা হয়। এতে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান বলে জানান। এর ধারাবাহিকতায় আকাশ প্রতিরক্ষা রাডারটি আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। নতুন অন্তর্ভুক্ত রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও অত্যাধুনিক এই রাডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। যশোরের মনিরামপুরে চলন্ত প্রাইভেট কার থামিয়ে ছিনতাইয়ের নাটক সাজিয়ে নিজেদের হেফাজতে এই কোম্পানির টাকা লুকিয়ে রাখার অভিযোগে নগদ কোম্পানির ম্যানেজার ও ড্রাইভার সহ 7 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় নগদ 32 লাখ টাকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে সোমবার সকালে। এর 24 ঘন্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আটক করা হয়। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার জামতলা মোড়ে একটি চলন্ত প্রাইভেট কার থেকে 55 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে প্রথমে দাবি করে নগদের কর্মকর্তারা। পরে তদন্ত নামে গোয়েন্দা পুলিশের একাধিক দল। প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে আসে এটি ছিনতাই নয়, বরং পূর্ব পরিকল্পিত একটি সাজানো নাটক। নগদ হাউজে কর্মরত প্রাইভেট কার চালক সাজু
এবং তার ভাইরা এমদাদুল এবং তার অপর সহযোগী সুজন, এই তিনজনে মিলে এই টাকা লুট করবার জন্যে তারা পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার মোতাবেক ঘটনার দিনে তারা তাদের এই লুটের ঘটনাটি ঘটায়। মোটরসাইকেল, একটি চাপাতি, একটি চাকু এবং যে ব্যাগের মধ্যে টাকা ছিল সেই ব্যাগটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় চালককে গাছের সাথে বেঁধে সিএনজি চালিত অটোরিকশা ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের এক সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আটক মাহফুজ ছাড়াও ডাকাতির এ কাণ্ডে আরও 4 সদস্য জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। বুধবার বিকেলে হাইওয়ে পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, মঙ্গলবার রাতে পাদুয়ার বাজার বিশ্ব রোড এলাকা থেকে র্যাব পরিচয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে ডাকাতরা সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ে মহাসড়কের সুয়াগাজী ইকো পার্কের জঙ্গলের ভেতরে নিয়ে যায় তারা। সেখানে চালককে গাছের সাথে আটকে মুখ ও হাত বেঁধে তার সাথে থাকা নগদ অর্থ এবং অটোরিকশাটি ছিনতাই করে তারা। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে মহাসড়কে অভিযান চালিয়ে গাড়িসহ ওই ডাকাত সদস্যকে আটক করে হাইওয়ে পুলিশ। এই ঘটনায় মামলা ও ডাকাত সদস্যকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। টানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা এবং পর্যটকদের ঝুঁকি এড়াতে বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার পর্যটন কেন্দ্রে দেবদাখুম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বুধবার রোয়াংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া, ঝিরি পানির প্রবাহ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। এমন অবস্থায় রোয়াংছড়ি উপজেলার অন্তর্গত জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবদাখুমে পর্যটকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে দেবদাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরাপদ না হওয়ায় পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে 18 থেকে 25 জুন পর্যন্ত পর্যটকদের দেবদাখুমে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি থাকবে। স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে ব্রিফ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং চিকিৎসাগুলো পরবর্তীতে ওখানে মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্য থেকে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর জিয়া, প্রফেসর ডক্টর জাফর ইকবাল, ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম এবং অনলাইনে ডক্টর জুবাইদা রহমান, ডক্টর প্রফেসর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ এবং এখানে উপস্থিত ডক্টর মামুন আছে সহ ওখানে চিকিৎসকরা ওনার চিকিৎসার মধ্যে বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি কিছুক্ষণ আগে যে বাসায় এসছেন আপনারা দেখেছেন, উনি মোটামুটি ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ওনার এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে থেকেই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছিলেন এবং এটি সমন্বয় করছিলেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে হসপিটালেও উনি কথা বলেছেন এবং ম্যাডাম খালেদা জিয়া আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আপনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা শুনছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা।
এবার আমরা দেখে নিতে চাই আন্তর্জাতিক খবর। ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলি হামলায় ইরান পুরোপুরি প্রতিরক্ষাবিহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা সাফ জানিয়েছেন তেহরান কখনো আত্মসমর্পণ করবে না। ওয়াশিংটনকে সতর্ক করে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানি ভূখণ্ডে হামলা চালালে এর পরিণতি হবে ভয়াবহ। খামেনি আরও বলেন, চাপিয়ে দেয়া যুদ্ধে ইরান যেভাবে দৃঢ়তা দেখিয়েছে তেমনি আরোপিত শান্তি প্রস্তাবেও তেহরান আপোষ করবে না। এদিকে চলমান সংঘাতের ষষ্ঠ দিনে ইরানের পরমাণু প্রকল্পের 40টি অবকাঠামোয় হামলার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ। বিপরীতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে হাইপারসনিক ফাত্তাহ মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি তেহরানের। ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের বাসভবনে হামলা হয়েছে। এর মধ্যে অন্তত একজন কর্মকর্তার ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হামলার সময় ওই কর্মকর্তা বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন। বিবিসি বাংলার সংবাদদাতাকে ভুক্তভোগী দূতাবাস কর্মকর্তা জানান, তার বাসা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তেহরানের ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। گری جمعیت هلال احمر دارن آماده میشن که مجددا به ساختمانی که مورد حمله قرار سرکای امدادگر هم 2027 সালের মধ্যে রাশিয়া থেকে গ্যাস আমদানি নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। এই প্রক্রিয়াটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। চলতি বছরের শেষ নাগাদ নতুন চুক্তির অধীনে থাকা আমদানি নিষিদ্ধ করা হবে। পরবর্তী পর্যায়ে দীর্ঘমেয়াদী চুক্তি সহ অবশিষ্ট সব আমদানি পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। এতে 2027 সালের শেষ নাগাদ সম্পূর্ণরূপে বন্ধ হবে রাশিয়ান গ্যাস এবং এলএনজি আমদানি। এছাড়া আমদানির ওপর আইনগত নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে ইইউ সদস্য দেশ এই পরিকল্পনায় বাধাগ্রস্ত করলে তাদের পড়তে হবে আইনি ঝামেলায়। মূলত 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর মস্কোর গ্যাস ও তেল আমদানির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দেয় ইউরোপ। To phase out Russian gas imports, we have with us Commissioner for Energy and Jørgensen. The floor is yours. শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে 9 উইকেটে টাইগারদের সংগ্রহ 484 রান। ম্যাচে এদিন সেঞ্চুরি করার সুযোগ পেলেও রিভার্স সুইপ খেলার চেষ্টায় নার্ভাস 90-তে আউট হয়েছিলেন লিটন দাস। তবে দিন শেষে লিটনের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তৃতীয় দিনে প্রত্যেক সেশনেই ম্যাচ কন্ট্রোল করতে চান কোচ। পুরো ইনিংসটা খুব কন্ট্রোলের সাথে সে খেলেছে। ওই শটটাই হয়তো সে পুরো ম্যাচে একটা শটই সে হয়তো খুব বাজে শট খেলেছে। এটা হতে পারে ক্রিকেটে, বাট আই থিঙ্ক আমি মনে করি যে এখান থেকেও সে এটা থেকে আরও শিখবে। সে আমরা আশা করি যে লিটন আরও বড় ইনিংস খেলবে এবং হোপফুলি সে এটা নিয়ে কাজও করতেছে। আমার মনে হয় যে নেক্সট টাইম সে এই ভুলটা আর করবে না, কারণ আমাদের প্রতিটা সেশনে আমাদের ভালো খেলতে হবে। আমরা হয়তো এখানে 6টা সেশন হয়েছে, হয়তো আমরা ফার্স্ট সেশনটা প্রথম সেশন আমরা ভালো খেলিনি, আজকে লাস্ট সেশনটা ভালো খেলিনি। সো আপনাকে আসলে প্রতিটা সেশনই আপনাকে জিততে হবে। তো আমরা চেষ্টা করবো প্রতিটা সেশনে যেন আমরা ম্যাচ কন্ট্রোল করতে পারি এবং সেখান থেকে সেশন বাই সেশন আমরা জিততে পারি। এবার ফুটবলের খবর। ফিফার প্রতিনিধি দলের ভুলের কারণে টার্ফ বসানোর কাজ পিছিয়ে গেছে 3 মাস। আজ বাফুফে ভবনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক তুষার ইমরান। ফিফার 9 কোটি টাকার বেশি অর্থায়নে ডিসেম্বরে শুরু হওয়া কমলাপুর স্টেডিয়াম এবং বাফুফের টার্ফের কাজ শেষ হবে আগস্টে। যে কাজটা এটা ফিফার বিশেষজ্ঞরা আসলে বলতে ভুল করেছে যে এখানে অনেকগুলা কাজ বাকি, সাব বেজের যে মাটির যে রয়েছে এবং প্লাস হচ্ছে পাইপের যে ছিল এইগুলা আসলে পুরান হয়ে গেছে এবং ওইটা দিয়ে পানি পাস হচ্ছে না, যে কারণে আসলে কিন্তু ওইখানে পানি জমে থাকতো, যে সেজন্যই আসলে নতুন করে তারা সাব বেজের কাজ শুরু করেছে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।